राम मंदिर को समाप्त करके यहाँ पर ढांचा खड़ा किया था, वैसे ही हमारे प्रधानमंत्री यदि सोचते हैं वो दूसरे बाबर बन करके फिर यहाँ पर मस्जिद बनाएंगे तो वो समझ रहे जब दूसरा बाबर यहाँ भारत में बर्दाश्त नहीं किया जाए। এই রাম মন্দির তৈরির পেছনে রয়েছে 134 বছরের ইতিহাস। সুপ্রিম কোর্টে চলতে থাকা ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বড় কেস ছিল এই রাম মন্দির ইস্যু, যার হিয়ারিং চলে 40 দিন। এবার বলি ভগবান রামের অযোধ্যায় রাজত্বকাল থেকে রাম মন্দির তৈরির ইতিহাস। রামায়ণের সূত্র অনুযায়ী বৈবৎ মুনি অযোধ্যা তৈরি করেন। তখন থেকেই শুরু হয় সূর্যবংশীয় রাজাদের রাজত্বকাল। সূর্যবংশীয় রাজাদের রাজধানী ছিল অযোধ্যা। পুরাণ কথা অনুযায়ী রাজা দশরথ ও তার পুত্র ভগবান রামের জন্ম এই বংশেই। অযোধ্যায় দশরথ মহলে ভগবান রামের জন্ম হয়। ভগবান রামের রাজত্বকালে অযোধ্যা এতটাই সুন্দর ছিল যে একে স্বর্গের সাথে তুলনা করা হতো। সরায়ু নদীর কিনারায় ভগবান রামের জলসমাধি নেওয়ার পর অযোধ্যা শুকিয়ে গিয়েছিল। ভগবান রামের মৃত্যুর পর তার পুত্র কুশ অযোধ্যার আবার সংস্করণ করেন। এরপর সূর্যবংশীয় রাজারা অযোধ্যায় রাজত্ব করত। শেষ সূর্যবংশীয় রাজা বৃহৎবল মহাভারত যুদ্ধে মৃত্যুর পর অযোধ্যার গ্লানি আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। এরপর উজ্জয়নের সম্রাট চক্রবর্তী বিক্রমাদিত্য শিকার করতে করতে অযোধ্যায় আসেন এবং এখানকার মাটি ও বায়ু তাকে আকর্ষণ করে। তখন বিক্রমাদিত্য ওখানকার মনীষীদের থেকে জানতে পারেন যে এটা রাম জন্মভূমি। মনীষীদের কথা শুনে বিক্রমাদিত্য এখানে রাম মন্দির বানান, যেখানে কালো রঙের 84টি খাম্বা ছিল, যার উল্লেখ পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI রিপোর্টেও প্রকাশ করা হয়েছে। এরপর শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ এর পুনরায় নির্মাণ করেন। 1100 খ্রিস্টাব্দে কনৌজের রাজা জয়চাঁদ সম্রাট বিক্রমাদিত্যের নাম সরিয়ে নিজের নাম মন্দিরে লেখেন। আস্তে আস্তে কেটে যায় অনেক বছর। পানিপথ যুদ্ধের শেষে ভারতে মুঘলদের আক্রমণ বাড়তে থাকে। মুঘল সম্রাটরা কাশী, মথুরা ও অযোধ্যা আক্রমণ করে, কিন্তু 1400 সাল অবধি রাম মন্দির অটুট ছিল। ভারতবর্ষ মুঘলদের কবলে আসার সাথে সাথে রাম মন্দির ভাঙার কাজ শুরু হয়। অবশেষে 1528 সালে মুঘল সেনাপতি মীর ওয়াকির বিহার অভিযানের সময় বাবরি মসজিদ বানায়, যা 1992 সাল অবধি টিকেছিল। আকবর ও জাহাঙ্গীরের আমলে মসজিদের পাশে হিন্দুদের পূজা করার রীতি ছিল, কিন্তু ঔরঙ্গজেব হিন্দুদের সরিয়ে নতুন করে মসজিদ গঠন করে, যার নাম তার পূর্বসূরি বাবরের নাম অনুসারে রাখা হয় বাবরি মসজিদ। হিন্দুদের কথা অনুযায়ী যেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে সেটিই ছিল ভগবান রামের জন্মস্থল। কিন্তু এই বাবরি মসজিদ বিবাদ প্রকট হয় ইংরেজ রাজত্বকালে। 1853 সালে প্রথম বাবরি মসজিদ নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে। 1859 সালে ইংরেজ সরকার বাবরি মসজিদে একটা ফেন্স লাগিয়ে দেন, যেখানে মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়তে পারত আর হিন্দুরা বাইরে পুজো করতে পারত। আসল সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় স্বাধীনতার পরে 1949 সালে, যখন বাবরি মসজিদের ভিতরে ভগবান রামের মূর্তি পাওয়া যায়। হিন্দুদের কথা অনুযায়ী ভগবান রাম প্রকট হয়েছেন, আর মুসলিমদের কথা ছিল সেখানে রাতের অন্ধকারে রামের মূর্তিকেও রেখে আসে। সে সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভগবানের রামের মূর্তি মসজিদ থেকে সরানোর নির্দেশ দেন ইউপি জেলা ম্যাজিস্ট্রেট KK নায়ারকে, কিন্তু KK নায়ার এই আদেশ পালন করেননি দাঙ্গা বাড়ার সম্ভাবনা আছে বলে। তখন কংগ্রেস গভর্নমেন্ট রাম মন্দির সংলগ্ন এলাকা টোটালটাই বন্ধ করে দেন। 1959 সালে হিন্দু সম্প্রদায় নির্ময়ী আখাড়া একটি পেটিশন করে লোকাল ম্যাজিস্ট্রেট কোর্টে, যাতে ভগবান রামের মূর্তি পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এবং রাম মন্দিরে পুজো শুরু করা হয়। এর পাশাপাশি 1961 সালে ইউপি সুন্নি ওয়াকফ বোর্ড পিটিশন জমা করে বাবরি মসজিদ থেকে রাম মন্দির হাটিয়ে সেখানে যেন মসজিদ বানাতে দেওয়া হয়। এরপর 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ পিটিশন জমা দেয় মসজিদ হাটিয়ে মন্দির বানানোর। সেই সময় বিজেপির লিডার লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশী বিশ্ব হিন্দু পরিষদের সাথে হাতে হাত মিলিয়ে রাম মন্দির বানানোর জন্য
সারা ভারতে রথযাত্রা ও বিভিন্ন পলিটিক্যাল র্যালি বার করেন। সাম্প্রদায়িক দাঙ্গা চরম পর্যায়ে পৌঁছায় ডিসেম্বরের 6 তারিখ 1992 সালে। বাবরি মসজিদের সামনে জমা হয় লাখো হিন্দু সমর্থক। বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনার নির্দেশে বাবরি মসজিদের 3টি গুম্বা গুড়িয়ে ফেলে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। সেই সময় ইউপির মুখ্যমন্ত্রী কল্যাণ সিং পদত্যাগ করেন। সাম্প্রদায়িক দাঙ্গার বলি হয় 2000-এরও বেশি মানুষ। বাবরি মসজিদ ধ্বংসের সময় কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। তখনকার প্রাইম মিনিস্টার নরসিমহা রাও রাম মন্দির সংলগ্ন এলাকায় মন্দির, মসজিদ, লাইব্রেরি এবং মিউজিয়াম বানানোর নির্দেশ দেন। কিন্তু অপোজিশন পার্টি বিজেপি এই ডিসিশনের এগেনস্টে ছিল। এরপর 2002 সালে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর জমি সংক্রান্ত এলাকা কার তা জানার জন্য তৎকালীন প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে এলাহাবাদ হাইকোর্টে 2002 সালে 3 জন জাজের এক প্যানেল তৈরি করা হয়। প্যানেলে ছিলেন জাস্টিস সুধীর আগরওয়াল, জাস্টিস এসইউ খান, জাস্টিস ধরমবীর শর্মা। জমির মালিকানা কার হাতে থাকে এর জন্য এলাহাবাদ কোর্ট জমির প্রত্নতাত্ত্বিক পরীক্ষার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরীক্ষার জন্য 5 জনের একটি টিম গঠন করে। এর মধ্যে উল্লেখ্য ছিলেন আর্কিওলজিস্ট খুফিল মোহাম্মদ। আর্কিওলজিস্ট ডক্টর খুফিল মোহাম্মদ, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর ছিলেন, তিনি তার রিপোর্টে স্পষ্ট বলেন বাবরি মসজিদের নিচে মন্দিরের উপস্থিতি স্পষ্ট। তিনি নিজেই খননকারী দলের একমাত্র মুসলিম সদস্য ছিলেন, যিনি বলেন আমরা মসজিদের 12টি স্তম্ভ দেখেছি, যা স্পষ্টতই একটি প্রাচীন মন্দিরের অবশিষ্টাংশ। মসজিদের নিচে অষ্টমঙ্গলা চিহ্ন, স্তম্ভের নিচে পোড়ামাটির মূর্তি, মানুষ ও প্রাণীর চিত্র পাওয়া যায়, যা ইসলাম অনুসারে মসজিদের ভিতরে থাকলে তাকে হারাম বলে মনে করা হয়, যেটি স্পষ্ট ইঙ্গিত করে এটা একটি মন্দিরের ভগ্নাংশ। তিনি আরও বলেন মন্দিরের পিলারে 12 শতকের পূর্ণা কালাসার চিহ্ন রয়েছে। ডক্টর খুফিল মোহাম্মদের এটাও বলেন I had also appealed to the Muslim to give up the places for the Hindus, as it was significant to them as Mecca and Medina to us. ASI এর রিপোর্টের উপর ভিত্তি করে লখনৌ বেঞ্চ তার রায় শোনায়। রাম মন্দিরের অংশকে 3টি অংশে ভাগ করা হয়। প্রথম, রাম মূর্তির জায়গা পায় রামলীলা বিরাজমান গোষ্ঠী। দ্বিতীয়, রাম চপত্তর জায়গা পায় নির্মায়া আখায়া গোষ্ঠী, আর বাকি অংশ পায় সুন্নি ওয়াকাফ বোর্ড। 9 মে 2011 সুপ্রিম কোর্ট এলাহাবাদের কোর্টের জাজমেন্টকে খারিজ করে দেয়। 2016 সালে সুব্রমণিয়াম স্বামী রাম মন্দির তৈরির জন্য পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে। এই কেস মীমাংসার জন্য সুপ্রিম কোর্ট 5 জাজের একটি প্যানেল তৈরি করেন। প্যানেলে 5 জাজ হলেন জাস্টিস রঞ্জন গগৈ, জাস্টিস শরদ অরবিন্দ বোবদে, জাস্টিস DY চন্দ্রচূড়, জাস্টিস অশোক ভূষণ, জাস্টিস S আব্দুল নজির। এরপর সুপ্রিম কোর্ট পুরো মামলার হিয়ারিং শুরু করে 6 অক্টোবর 2019 থেকে 14 অক্টোবর অবধি, অর্থাৎ 40 দিন ধরে এই হিয়ারিং চলে। অবশেষে 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট তার ফাইনাল জাজমেন্ট শোনায়। ফাইনাল জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছিল দ্য সুপ্রিম কোর্ট অর্ডার্ড দ্য ল্যান্ড টু হ্যান্ডেড ওভার টু এ ট্রাস্ট টু বিল্ড দ্য রাম মন্দির, মানে রাম মন্দির রাম জন্মভূমিতেই হবে, এবং সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে অযোধ্যা শহরের যে কোনো সীমানায় 5 একর জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরির জন্য। অবশেষে অযোধ্যায় আনুমানিক 1800 কোটি টাকা ব্যয়ে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে 24 জানুয়ারি 2024-এ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো রকম জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।